ক্লাসটা করিয়েছিলাম, পার্ট 1 এত, পার্ট 2 এত, সেগুলো কি তোমাদের মনে আছে একটুখানি? সেই ক্লাসটা করেছিলে, মনে আছে? আগের সপ্তাহে মনে পড়ছে যে সেই পার্টগুলো করেছিলাম 1 2 3 4? ভাবো একবার, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করেছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওইটার আজকে বাকি যে পার্টটা আছে সেটাকে আমি শেষ করব, ঠিক আছে? তো ওইটার আজকে বাকি পার্টটাকে শেষ করব। দেখো পার্ট 4 অবধি আমাদের হয়েছিল। পার্ট 4 অবধি তোমাদের আশা করি একটা গ্রুপে আমি এটাও পাঠিয়েছিলাম, পিডিএফটাও পাঠিয়েছিলাম। তো সেই পিডিএফটাকে থেকে খাতা সবাই নোট ডাউন করেছো? পিডিএফটা থেকে খাতা নোট ডাউন করেছো? হুম। তো আজকে যে পিডিএফটা পাঠাবো সেটা হচ্ছে তারপর থেকে যে পার্টটা আছে সেটাকে পাঠাবো। তো এটাকেও সবাই খাতা নোট ডাউন করবে, ঠিক আছে? তো আজকে আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দেওয়ার পর করবে, ঠিক আছে? তো আজকে দেখো, তোমাদের বাকি পার্টগুলো রয়েছে। দেখো প্রথম কি রয়েছে, পার্ট 5। আচ্ছা তোমাদের একটুখানি পড়া ধরি তো কিরকম তোমরা করেছো বলো। পার্ট 3 তে কি লেখা আছে? পার্ট 3 তে কি লেখা আছে বলো? পার্ট 3 তে কি বলা আছে? আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস। বলো তো ধর্মীয় স্বাধীনতার অধিকারটা কোথা থেকে কোথায় বলা হয়েছে? হ্যাঁ, একজন শুধু আনসার দেবে না, সবাই আনসার দেওয়ার চেষ্টা করবে। 25 থেকে 28, ঠিক 25 থেকে 28 হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া আছে। আচ্ছা এবার আমাকে বলো তো ডিপিএসপি, ডিপিএসপি কোন পার্টে বলা হয়েছে? ডিপিএসপি কোন পার্টে বলা আছে? হুম, পার্ট 4, পার্ট 4 এতে বলা আছে। আচ্ছা পার্ট 4 এতে ডিপিএসপি, সরি ভুল করলে শুধু পার্ট 4 হচ্ছে, পার্ট 4 ডিপিএসপি বলা আছে। তাহলে এবারে বলো 4 এতে কি বলা আছে, সঙ্গে সঙ্গে আমাকে বলে দাও দেখি। 4 এতে কি বলা আছে? হ্যাঁ, ফান্ডামেন্টাল ডিউটি। ফান্ডামেন্টাল ডিউটি কটা ফান্ডামেন্টাল ডিউটি বলা আছে? 11টা। এই আগের দিনকে এটাও বলেছিলাম, ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে, চটপট বলো। ডিপিএসপিটা কোথা থেকে, কোন কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, চটপট বলে ফেলো। হুম, ঠিক, ডিপিএসপিটা কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। বলো ফান্ডামেন্টাল ডিউটিটা কোথা থেকে নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটি না, ভুল, ইউএসএসআর, ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া, সেখান থেকে ফান্ডামেন্টাল ডিউটিটা নেওয়া হয়েছে। বলো আমেরিকা থেকে কি নেওয়া হয়েছে? তুমি যখন আমেরিকাটা বললে, মেন 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 একটা জিনিস, মেন জিনিসটা কি নেওয়া হয়েছে যেটাকে একদম মানে আই ক্যাচিং ব্যাপার, সেটা বলো। ইউএসএ থেকে ভুল ভুল, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? প্রিয়াম্বেল, এই দেখো, প্রিয়াম্বেল, প্রিয়াম্বেলটা তো ইয়ে থেকে নেওয়া হয়েছে, ইউএসএ থেকে, ঠিক আছে? প্রিয়াম্বেলটা কি হবে, প্রিয়াম্বেলে কি বলা আছে বলো? হুম হুম, হ্যাঁ, ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ এ, ইন্ডিয়া ইজ এ সভারজেন, তারপরে সোশ্যালিস্টিক, ঠিক আছে, সেকুলার, তারপর ডেমোক্রেটিক, আর একটা হচ্ছে রিপাবলিক, এইটা বলা হয়েছে। তার মধ্যে সোশ্যালিস্ট আর সেকুলার এই কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই কথাটা হচ্ছে 1976 সালের 42তম সংবিধান সংশোধন থেকে নেওয়া হয়েছে। ক্লিয়ার হয়েছে সবার কাছে? ঠিক আছে, চলো নেক্সট আমরা ধরি আজকে অনেক সেশনটা অনেকটা ইম্পর্টেন্ট আছে কিন্তু, ভালো করে আজকে সব কোথায় গেছে। হ্যাঁ বলবে, বলো কিছু বলবে, বলো বাবা। তুমি পাওনি মানে? রূপেশ মন্ডল, তুমি কবে জয়েন করেছো? আজকে জয়েন করেছো? তুমি একটা কাজ করবে রূপেশ, প্রথম কথা গ্রুপে পিডিএফটা পাঠানো আছে, গ্রুপে আগের দিনে পিডিএফটা পাঠানো আছে, ভালো করে ওটাকে গো থ্রু করবে।
গো থ্রু করে ওটাকে তুমি আগে ফার্স্টে নোট ডাউন করবে, হ্যাঁ, তারপরে দেখো গ্রুপে রেকর্ডিংটাও পাঠানো আছে, রেকর্ডিংটাও দেখে নেবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোমার দেখবে ক্লাসে, তারপরেও যদি কোনো অসুবিধা থাকতে পারে, অনেক সময় অসুবিধা তারপরেও থাকতে পারে, দেন তুমি আমাকে গ্রুপে মেসেজ করতে পারো, বা এরপরে যেদিন নেক্সট ক্লাস আছে সেদিন তুমি আমাকে সেই প্রশ্নটা লিখে রাখলে যে স্যার এই প্রশ্নটা আমাকে আগে বলে দিন। তোমরা গ্রুপেও মেসেজ করতে পারো, কোনো অসুবিধা নেই, ইনস্ট্যান্ট তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের তো গ্রুপে তোমরা সেরকম কোনো কোয়ারি আমি দেখতে পাই না, কিন্তু যদি তোমাদের কোনো কোয়ারি থাকে গ্রুপে মেসেজ করবো, আমি ইনস্ট্যান্ট আনসার দিয়ে দেবো। ওকে, ঠিক আছে। দেখো নেক্সট দেখো পার্ট 5। পার্ট 5 এর কি আছে? পার্ট 5 এর তোমাদের কতদূর কভার হলো বাবা? দেখো এগুলোকে সবসময় সিরিজ ওয়াইজ পড়বে। পার্ট 4 এর কথাটা কভার হলো 51 তে কভার হলো, 51 অবধি, ঠিক আছে, 51 তো এরপরে কোন পার্ট থেকে হবে? 52, 52 থেকে হবে, ঠিক আছে। তাহলে 51 অবধি কভার হয়ে গেল, তাহলে এরপরে কি হবে? 52। 52 থেকে দেখো কি আছে। প্রথম কথা, ভারতের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি কি হয়? দেশের প্রথম নাগরিক। শুধুমাত্র এইটুকু কোশ্চেন আছে, ভারতের প্রথম, দেশের প্রথম নাগরিককে রাষ্ট্রপতি। তাহলে দেখেছো কোশ্চেন কিরম আছে, শুধু দিয়ে দিল দেশের প্রথম নাগরিক। অনেক পরীক্ষায় আমি দেখেছি, অনেক পরীক্ষা আমি দেখেছি দেশের প্রথম নাগরিক দিয়ে দিল রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, চারটে অপশন দিয়ে দিল, তার মধ্যে তোমাকে হিট করতে হবে। তাহলে রাষ্ট্রপতি কি? দেশের, দেশের প্রথম নাগরিক। ওকে, আচ্ছা, মনে রাখবে রাষ্ট্রপতি যখন নির্বাচন হয় সেটা কোনটা? দেখো বাবু, পার্ট 5 এর কতটুকু আছে? 51, মানে 52 থেকে কতটুকু পার্ট হচ্ছে বাবু? 62। 52 থেকে 62 হচ্ছে তোমার পার্ট 5। এবারে 52 থেকে 62-র মধ্যে প্রথম 52-তে যে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি সম্বন্ধে ডিফাইন করা আছে। এবারে 54-এ কি বলা হয়েছে? 54-এ রাষ্ট্রপতি নির্বাচন। দেখো শুনে রাখো, রাষ্ট্রপতি নির্বাচনটা কিরম ভাবে হয় আমি দুটো প্রসেসে বলবো। প্রথম কথা, রাষ্ট্রপতি নির্বাচনটা কোন কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা সম্বন্ধে তোমাদেরকে বোঝাবো। রাষ্ট্রপতি নির্বাচনে কারা কারা ভোট দিতে পারবে? রাষ্ট্রপতি নির্বাচনে কোনো সাধারণ মানুষ ভোট দিতে পারবে না, প্রথম কথা, এক নম্বর কথা। তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দিতে পারবে? পার্লামেন্টের সদস্যরা। কারা ভোট দিতে পারবে? পার্লামেন্টের সদস্যরা। পার্লামেন্টের সদস্য মানে বুঝতে পারছো, পার্লামেন্টের সদস্য মানে রাজ্যসভা, লোকসভা, বোথ। বোথ পার্লামেন্টের পুরো সদস্য, রাজ্যসভা, লোকসভা, তারা ভোট দিতে পারবে। আর 2 নম্বর রয়েছে যারা রাজ্য বিধানসভার সদস্য, নট বিধান পরিষদ, অনেকে গুলিয়ে ফেলে এটাকে। বিধান পরিষদটা কি? বিধান পরিষদটা হচ্ছে বিধানসভাটা নিচের সেল, বিধান পরিষদটা হচ্ছে ওপরের সেল। এবারে তোমরা বলবে স্যার আমাদের তো স্টেটে বিধান পরিষদ নেই, আমাদের তো কোনোদিন ইলেকশনটা বিধান পরিষদ ইলেকশন হয় না, আমাদের স্টেটে তো সবসময় বিধানসভার ইলেকশন হয়। কেন এটা হয়? কারণ আমাদের রাজ্যে বিধান পরিষদটা নেই। কিন্তু যদি বিধান পরিষদটা থাকে, বিধান পরিষদের সদস্যরা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারবেন না। একমাত্র বিধানসভার সদস্য, যেমন আমাদের বিহারে বিধান পরিষদ রয়েছে, ওখানকার যারা সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারবে না, শুধুমাত্র কি বিধানসভার সদস্য। তাহলে প্রথম পার্লামেন্ট হলো, লাস্ট হচ্ছে রাজ্য বিধানসভা সদস্য, তারা ভোট দিতে পারবে। ঠিক আছে, পার্লামেন্ট হলো, পার্লামেন্টের রাজ্যসভা, লোকসভা, আর একটা হচ্ছে বিধানসভা। ঠিক আছে, রাজ্য বিধানসভা, রাজ্য বিধানসভার এটা। সঙ্গে সঙ্গে তোমরা আমাকে বলবে রাজ্য বিধানসভার কতগুলো সিট আছে, চটপট বলে ফেলো। রাজ্য বিধানসভার কতগুলো সিট আছে বলো দেখিনি, কেউ আইডিয়া করে? খুব ইম্পর্টেন্ট, আমি আজকে একটা টপিকের সাথে তার সাথে অনেকগুলো টপিককে কভার করে দেবো। এইগুলোকে দেখে 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 তোমরা লিস্ট আউট করবে, নাহলে তোমরা করতে পারবে না। টোটাল বলো তো রাজ্য বিধানসভায় টোটাল কতগুলো সিট আছে? বলো, রাজ্য বিধানসভায় আমাদের টোটাল কতগুলো সিট আছে? 290, ইয়াস, ঠিক, 294। রাজ্য বিধানসভায় টোটাল কতগুলো সিট আছে? রাজ্য বিধানসভায় হচ্ছে 294। আচ্ছা, এবারে হ্যাঁ বলো।
হ্যাঁ, আমাদের আমাদের রাজ্যের বিধানসভাটাতেই 294 আছে। পশ্চিমবঙ্গের রাজ্যের বিধানসভাতে 294 আছে। ঠিক আছে? এবার অন্যান্য রাজ্যের বিধানসভাতে সেখানে অনেকগুলো মেম্বার থাকতে পারে। ঠিক আছে? হ্যাঁ? এখানে বিভিন্ন রকম স্টেট বেসিসে ডিপেন্ড করে। কোন স্টেটে কিরকম কি রয়েছে। হ্যাঁ? হয়েছে? তো এই যে বিধানসভা হলো 294, আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি। এখান থেকে আরেকটা জিনিস আসে। প্রেসিডেন্ট এখন রাজ্যসভা আর লোকসভা মিলিয়ে কজনকে রিক্রুট করতে পারে? বলো তো আনসার কি হবে? হুম, 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 হুম। তার মানে আনসার কত হবে? 12 হবে না 14 হবে? ইয়েস, 12 হবে। অনেকেই ভুলটা করেছে। 14 আজকে একটা ছেলে এই ভুলটা করেছে। 14 করেছিল। 14 কিন্তু হবে না। 14টা আগে ছিল, কিন্তু এখন দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে আর রিক্রুট করছে না। তাহলে শুধুমাত্র রাজ্যসভায় 12 জনকে রিক্রুট করছে। ঠিক আছে? এটা। আচ্ছা, দেখো এবারে কি হচ্ছে, এখানে আরেকটা কথা বলে দিই যে দেখো এখানে একটা জিনিস লেখা রয়েছে, দিল্লি আর পুডুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট। আচ্ছা এবারে এখানে একটা আমার পয়েন্ট আছে, জিজ্ঞাসা আছে। প্রশ্নটা হচ্ছে কি, আপনি বলছেন দিল্লি আর পুডুচেরিটা কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে এখানে আবার এমএলএ কি করছে? কেন্দ্রশাসিত অঞ্চল মানে তো সেন্ট্রাল গভর্নমেন্ট রুল করবে, বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল গিয়ে রুল করবে। তাহলে আপনি কেন বলছেন দিল্লি আর পুডুচেরিতে এমএলএ আছে? তাহলে এই ব্যাপারটা কি? ঠিক আছে, মনে রেখে দেবে। আমি যখন একটা জিএসটি লেকচার দিচ্ছিলাম, তখন আমি এই পয়েন্টটাকে পয়েন্ট আউট করেছিলাম। এখানে অ্যাকচুয়ালি কি রয়েছে, দিল্লি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল 7টা রয়েছে। যেমন দিল্লি রয়েছে, পুডুচেরি রয়েছে, তোমার আন্দামান নিকোবর রয়েছে, দমন দিউ রয়েছে, দাদরা নগর হাভেলি রয়েছে, এ রয়েছে। তার মধ্যে এই যে দুটো এই কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি আর পুডুচেরিতে, এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, এসএলএ শর্টে লিখে দিচ্ছি। মানে রাজ্য বিধানসভা রয়েছে। তুমি বলো, দিল্লিটা যদি কেন্দ্রশাসিত অঞ্চল হয়, তাহলে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল কি করছে? অরবিন্দ কেজরিওয়ালের তো সেখানে থাকার কথা না, কারণ অরবিন্দ কেজরিওয়াল একটা অন্য পার্টি থেকে বিলং করছে। তার মানে দিল্লি আর পুডুচেরিটা কেন্দ্রশাসিত অঞ্চল হলেও এর মধ্যে রাজ্য বিধানসভা রয়েছে। একমাত্র শুধুমাত্র দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্য বিধানসভা রয়েছে, দ্যাট ইজ ওয়ান ইজ দিল্লি, দিল্লি, অ্যান্ড নাম্বার টু ইজ পুডুচেরি। ঠিক আছে, যার জন্য ওখানে কি বলেছে এমএলএরা। বুঝতে পেরেছো? লজিকটা বুঝতে পেরেছো? হুম। এইটা হচ্ছে কি, মানে আমাদের একটা পার্ট ওয়ানে আছে, ফরমেশন অফ দ্য নিউ স্টেটস, অল্টারেশন অফ দ্য নিউ বাউন্ডারি। আমাদের কনস্টিটিউশনের মধ্যে এই পার্টটা খুব হচ্ছে ফ্লেক্সিবল পার্ট। তুমি চাইলেই তোমার রাজ্যটার সীমাটা অন্য রাজ্যের সাথে জুড়েই দিতে পারো। ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গেই তুমি চিন্তা করো কতগুলো কতগুলো দেশের সীমানা আছে বলো তো। বাংলাদেশের আছে, ভুটানের আছে, নেপালের আছে, ভাবো তো। ভুটানেরও রয়েছে, বা বাংলাদেশ তো রয়েইছে, নেপালেরও রয়েছে। তুমি চাইলে একটা দেশে তোমার রাজ্যের সাথে অন্য দেশের সাথে, এটাকে এটাকে হচ্ছে পার্ট ওয়ানে বলা হয়েছে। এটা করাটা খুব সোজা, মানে এটা ফ্লেক্সিবল পার্ট। কিন্তু রিজিড পার্ট কোনটা? ফান্ডামেন্টাল রাইটটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তো একটা কথা হচ্ছে, এমপি বা এমএলএ কে পার্লামেন্ট বা রাজ্য বিধানসভাটা যে নমিনেট হয়, সেটা ঠিক আছে, ওটা তো ছেড়ে দাও। তাহলে তাহলে আমাদের কি হলো, একটা কোশ্চেন প্রথম কি আসবে, যে ইলেকটোরাল পোল অফ দ্য প্রেসিডেন্ট। ইলেকটোরাল পোল অফ দ্য প্রেসিডেন্ট কি ইলেকটোরাল পোল আছে? তাহলে বললাম, একটা প্রথম পার্লামেন্টের মেম্বার রয়েছে, আর একটা হচ্ছে রাজ্য বিধানসভার মেম্বার রয়েছে। ঠিক আছে, ইলেকটোরাল পোল। আচ্ছা, এইবারে প্রশ্ন আসে, যে এই যে রাষ্ট্রপতির নির্বাচনটা আপনি বলছেন 54-এ বলা হয়েছে, যে যেখানে আমাদের পার্লামেন্টের সদস্য রয়েছে, রাজ্য বিধানসভা সদস্য রয়েছে, স্যার এই মানে রাষ্ট্রপতির নির্বাচনটা কোথা থেকে নেওয়া হয়েছে? ঠিক আছে, ইলেকশন প্রসিডিওর অফ দ্য প্রেসিডেন্ট, এটা কোথা থেকে দেওয়া হয়েছে? ঠিক আছে, আমি সব ব্যাপারটাই কিন্তু তোমাদের কাছে কভার করছি। তো ইলেকশন প্রসেস অফ দ্য প্রেসিডেন্ট এটাকে নেওয়া হয়েছে তোমার ওয়েমার কনস্টিটিউশন অফ দ্য জাপান।
ওয়েমার কনস্টিটিউশন অফ জাপান। এটাকে তোমাদের একটু লিখে রাখছি, মিনিট দাও। আচ্ছা আচ্ছা, সরি, এখানটা তোমাদের একটু আনসারটা বলছি। সরি, এটা ওয়েমার কনস্টিটিউশন অফ দ্য জাপান হবে না, এটাকে মনে রাখবে, এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, কি বললাম? ইলেকটোরাল পোল অফ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টকে যে নির্বাচন করার ক্ষমতাটা বা নির্বাচনের যে প্রসেসটা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড থেকে তাহলে কি কি নেওয়া হয়েছে? ডিপিএসপি 1 নম্বর কথা নেওয়া হয়েছে, আর 2 নম্বর হচ্ছে ইলেকটোরাল পোল অফ দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে খুব ইম্পর্টেন্ট এখান থেকে আসে, মানে প্রত্যেকটা জিনিস এখানে আজকে খুব ইম্পর্টেন্ট আছে সেশনটা। এইগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রেসিডেন্ট কাকে কাকে মানে তোমার রিমুভ বা অ্যাপয়েন্ট করতে পারে, কাকে কাকে রিমুভ করতে পারে। প্রথম কথা কি আছে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। মনে রাখবে এই অ্যাটর্নি জেনারেল অফ দ্য ইন্ডিয়া হচ্ছে হাইয়েস্ট ল অফিসার, হাইয়েস্ট ল অফিসার, মানে এরপরে আর কিছু নেই, মানে সরকার পক্ষের একদম মানে সব থেকে টপ আইনজীবী। ইনি যেটা বলবেন তো একদম পুরো কারেক্ট, এরপর আর কোনো কথা নেই। হাইয়েস্ট ল অফিসার হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, তার সঙ্গে কি রয়েছে? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কি করে? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হচ্ছে আমাদের টোটাল হচ্ছে এই ইন্ডিয়ার মানে ভারত ইন্ডিয়ান গভর্নমেন্টের আয় ব্যয়টাকে পুরো হিসাব করে, আয় ব্যয়টাকে হিসাব করে প্রেসিডেন্টকে কিন্তু রিপোর্ট দেয়। ঠিক আছে, এগুলো কিন্তু সব কনস্টিটিউশনাল বডি, সব কনস্টিটিউশনাল বডি, মানে এইগুলোতে তুমি কিন্তু চলো, আমাদের দেশে যদিও অন্যরকম ব্যাপারটা হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এইগুলো পুরো কনস্টিটিউশনাল বডি, মানে এইগুলোর উপর কোনো পলিটিক্যাল কিন্তু প্রেশার চলে না। ঠিক আছে, আচ্ছা এবারে তোমাদের এটাও জেনে রাখতে হবে, এখন আমাদের ইন্ডিয়ার অ্যাটর্নি জেনারেলকে আর এখন আমাদের ইন্ডিয়ার সিএজি কে, কেউ বলতে পারবে এখন প্রেজেন্ট ইন্ডিয়ার সিএজি কে আছে? প্রেজেন্ট ইন্ডিয়ার সিএজি আর প্রেজেন্ট ইন্ডিয়ার অ্যাটর্নি জেনারেল কে আছে বলো দেখি? প্রেজেন্ট সিএজি আছে গিরিশচন্দ্র মুর্মুটা, তুমি কি বললে? গিরিশচন্দ্র মুর্মুটা কি বললে? হ্যাঁ, গিরিশচন্দ্র মুর্মুটা হচ্ছে সিএজি, আর অ্যাটর্নি জেনারেলটা কে কে আছে? কে কে বেণুগোপাল, একদম কারেক্ট। কে কে বেণুগোপাল রয়েছে হচ্ছে অ্যাটর্নি জেনারেল, আর সিএজি হচ্ছে তোমার কি রয়েছে? তোমার হচ্ছে গিরিশচন্দ্র মুর্মু। ঠিক আছে, গিরিশচন্দ্র মুর্মু হচ্ছে। তাহলে দুটো কোশ্চেন তোমাদের কভার হয়ে গেল। প্লাস কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিরা। এখান থেকে একটা প্রশ্ন আসে, এখান থেকে একটা প্রশ্ন আসে, সুপ্রিম কোর্টের এখন আগেরবারে বলেছিলাম যে সুপ্রিম কোর্টের কতগুলো বিচারপতি আছে বলতো? আগেরবারে বলেছিলাম এটা এই আগের ক্লাসে, চটপট বল ভালো থেকে। ইয়াস, 32, ভেরি গুড। সুপ্রিম কোর্টের এখন প্রধান বিচারপতি কে আছে? ডিওয়াই চন্দ্রচূড়, ডিওয়াই চন্দ্রচূড় রয়েছে। তার মানে ডিওয়াই চন্দ্রচূড় একজন বিচারপতি হয়েছে, প্রধান বিচারপতি, তার সঙ্গে আরো কিছু বিচারপতি রয়েছে। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিরা, তার সঙ্গে কি ফাইন্যান্স কমিশন, ইলেকশন কমিশনের সদস্যরাও কিন্তু এর মধ্যে রয়েছে। তাহলে মোটামুটি তুমি পড়ে নিলে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের এবং ফাইন্যান্স কমিশনের। আচ্ছা এখানে আর একটা কথা বলে রাখি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতি যেমন আছে, হাইকোর্টের চিফ জাস্টিসকেও কিন্তু নিয়োগ করে। হাইকোর্টের যে প্রধান বিচারপতি রয়েছে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে প্রধান বিচারপতিকেও কিন্তু আমাদের প্রেসিডেন্ট রিক্রুট করে। ঠিক আছে, তাহলে এইগুলো কি হয়ে গেল? এটা হয়ে গেল কি আমাদের, এটা হয়ে গেল তার অ্যাপয়েন্টমেন্ট করা। এবারে দেখো মিলিটারি ব্যাপারটা কি, ব্যাপারটা রাষ্ট্রপতিকে একটা কথা বলা হয় সুপ্রিম কমান্ডার, কি বলা হয়? সুপ্রিম কমান্ডার, সুপ্রিম কমান্ডার। সুপ্রিম কমান্ডার কেন বলছে? যখন আমাদের দেখো একটা হচ্ছে কি থাকে, আর্মি থাকে, একটা কি থাকে, নেভি থাকে, আর একটা কি থাকে, এয়ার থাকে। এই তিনটে জায়গায় যখন যুদ্ধ লাগে, ধরো আর্মি ফোর্স অ্যাপ্লাই হলো, নেভি ফোর্স অ্যাপ্লাই হলো, এয়ার ফোর্স অ্যাপ্লাই হলো, এই তিনটে জায়গায় যখন যুদ্ধ লাগে তখন কিন্তু রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া সেই যুদ্ধ হবে না। তুমি যদি মনে করো এখন যুদ্ধ করবে, আগে কিন্তু প্রেসিডেন্টের পারমিশন লাগবে, তবে কিন্তু সেখানে প্রেসিডেন্টের অ্যাসেন্ট ছাড়া কিন্তু কোনো যুদ্ধ হবে না। দিস ইজ কল্ড হচ্ছে মিলিটারি পাওয়ার।
সেই জন্য রাষ্ট্রপতিকে আর একটা কি কথা বলা হয়, সুপ্রিম কমান্ডার। ঠিক আছে, এর সাথে চটপট বলে ফেলো এখন আর্মি চিফ কে আছে, নেভি চিফ কে আছে, এয়ার চিফ কে আছে? আর্মি চিফ কে আছে বলো? আর্মি চিফ কে আছে বলো? হু ইজ প্রেজেন্ট আর্মি চিফ? হ্যাঁ ঠিক আছে, না একটা কি হচ্ছে মনোজ, মনোজ পান্ডে, ঠিক আছে, আর্মি চিফ, আর্মি চিফ অফ ইন্ডিয়া, আর্মি চিফ অফ ইন্ডিয়া মনোজ পান্ডে, হ্যাঁ মনোজ পান্ডে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি নেভি চিফ, তারপরে হচ্ছে নেভি চিফ। দেখো নেভি চিফটা কে আছে, নেভি চিফ হচ্ছে এন হরি কুমার, আর হরি কুমার, আর হরি কুমার। তার সঙ্গে কি আছে এয়ার মার্শাল, কি আছে এয়ার মার্শাল, এয়ার মার্শাল, এয়ার মার্শাল। হ্যাঁ, এটা হচ্ছে কি এখন প্রেজেন্ট যেটা হচ্ছে, আচ্ছা দেখো এটা হচ্ছে কি ভি আর চৌধুরী, ভি আর চৌধুরী, এ হয়ে গেল, এটা হচ্ছে এয়ারফোর্স চিফ। ভি আর চৌধুরী হচ্ছে এয়ারফোর্স, নেভি চিফটা কি হয়ে গেল এন হরি কুমার, আর আর্মি চিফটা হয়ে গেল মনোজ পান্ডে। তাহলে কি বুঝতে পারলে, মনোজ পান্ডে, হরি কুমার, আর একটা হচ্ছে ভি আর চৌধুরী যখন কোনো যুদ্ধ করবে কার অ্যাসেন্ট লাগবে, প্রেসিডেন্টের অ্যাসেন্ট লাগবে। কেন? কারণ প্রেসিডেন্ট ইজ দ্য সুপ্রিম কমান্ডার। তোমাদের এটা ক্লাসটা বুঝতে পারছো তো, কোনো অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, ওকে। অনেকের অত এটা জিনিসটা জানা রয়েছে, বাট তোমরা যারা জানাও তারা তো একটু রিভাইজ হয়ে যাবে, কিন্তু অনেকে তো জানে না, ঠিক আছে, তো আমি একটু প্রথম থেকেই করাচ্ছি। আচ্ছা, এবারে দেখো, তাহলে তো এবারে হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার। লেজিসলেটিভ পাওয়ার হচ্ছে কি রয়েছে, যে প্রথম কথা জয়েন্ট সেশন, জয়েন্ট সেশন। আচ্ছা বাবু, আগে জয়েন্ট সেশনটা বলার আগে আগে বলি পার্লামেন্টের কটা সেশন হয়। ঠিক আছে, পার্লামেন্টের কটা সেশন হয়? প্রথম হচ্ছে একটা হচ্ছে তোমার বাজেটারি সেশন হয়। বাজেটারি সেশনটা কখন হয়? ওই ফেব্রুয়ারি মার্চ করে। তারপরে কি হয়, একটা হচ্ছে মানসুন সেশন হয়। মানসুন সেশনটা কখন হয়? ওই তোমার মোটামুটি জুন জুলাই আগস্ট করে। আর নেক্সট যেটা হয় সেটা হচ্ছে কি উইন্টার সেশন হয়। মোটামুটি পার্লামেন্টারি তিনটে সেশন, একটা বাজেটারি সেশন হয়, একটা মনসুন সেশন হয়, একটা হচ্ছে উইন্টার সেশন হয়। ঠিক আছে, এবারে কথা হচ্ছে কি, এটা ছাড়াও প্রেসিডেন্ট কিন্তু চাইলে কোনো জয়েন্ট সিটিং ডাকতে পারে। কোনো গুরুত্বপূর্ণ জিনিসকে নিয়ে যখন আলোচনা হবে তখন কিন্তু জয়েন্ট সিটিং ডাকতে পারে। আচ্ছা, আমার ভয়েস ভয়েস শুনতে পাচ্ছ তো? আমি একটু আস্তে আস্তে কথা বলছি কিন্তু, ঠিক আছে, বুঝতে যদি অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবে। তো এবারে কি হচ্ছে, প্রেসিডেন্ট হচ্ছে কিন্তু জয়েন্ট সিটিং ডাকতে পারে। এই জয়েন্ট সিটিংটাই হচ্ছে তার আইন প্রণয়ন করে ক্ষমতা। তাছাড়া কি হতে পারে, আর একটা কি হতে পারে, আর একটা হচ্ছে আইন প্রণয়নকারী ক্ষমতা জয়েন্ট সিটিং। তাছাড়া আর একটা কি হতে পারে, লোকসভাকে ইনি ভেঙে দিতে পারে, লোকসভাকে ভেঙে দিতে পারেন। কখন লোকসভাকে ভেঙে দিতে পারেন, যে যখন ধরো প্রেসিডেন্টের কোনো শাসন আসবে তখন কিন্তু উনি কিন্তু চাইলে লোকসভাকে ভেঙে দিতে পারেন, লোকসভাকে ভেঙে দিতে পারেন। ঠিক আছে, তারপরে তোমাদের এটা বলে দিলাম 12 জন সদস্য, ওটা ছেড়ে দাও, ওটা দিয়ে কোনো ইয়ে করার নেই। আচ্ছা, আর একটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, আর একটা জিনিস ধরো, এই যে আমরা বলি আইন, ঠিক আছে, আইনটা পাস হয় কি করে? দেখো তোমরা এটা হয়তো জানবে যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে গেলে আইনটা, হাইকোর্ট সুপ্রিম কোর্টে আইন নিয়ে কিছু করার ক্ষমতা নেই। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোনো আইন তৈরি করে না, বা পুলিশ কোনো আইন তৈরি করে না। হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাহলে কি করে, আইনটাকে এক্সিকিউট করে। তোমার একটা এক্সিকিউশনের দায়িত্ব কারোর উপর দেওয়া হচ্ছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট পুলিশের উপর। তাহলে আইনটা কারা তৈরি করে? সোজা কথা বলতে গেলে আইনটা তৈরি করে কিন্তু পার্লামেন্ট আর প্রেসিডেন্ট, এরা দুজন হচ্ছে আইন তৈরি করার জন্য দায়ী।
পার্লামেন্টে কিরকম হলো, ধরো একটা কোনো আইন, একটা কোনো বিল, আমি আইন বলছি না, আগে বিল, বিলটা কি হলো, ফার্স্টে রাজ্যসভায় পাস হয়ে গেল, ঠিক আছে, রাজ্যসভা থেকে সেটা কোথায় এলো, ধরো লোকসভায় এলো, লোকসভা থেকে প্রেসিডেন্টের কাছে গেল। দেখো এখানে ব্যাপার আছে, প্রেসিডেন্টের কাছে কি কি হতে পারে, আমাদের কনস্টিটিউশনে যেটা বলা আছে, একবার যখন রাজ্যসভা থেকে লোকসভা গেল, লোকসভা থেকে প্রেসিডেন্টের কাছে গেল, প্রেসিডেন্ট দুটো কাজ করতে পারে, হয় বিলটাকে সাইন করে দিতে পারে, না হলে আবার একবার রিকনসিডারেশনের জন্য পাঠাতে পারে। রিকনসিডারেশনের জন্য পাঠালে আবার কোথায় যাবে, আবার রাজ্যসভায় যাবে, আবার লোকসভায় যাবে, আবার প্রেসিডেন্টের কাছে যাবে। সেকেন্ড বার যখন প্রেসিডেন্টের কাছে যাবে, প্রেসিডেন্ট সেটাতে সিগনেচার করতে বাধ্য, কারণ একবার জয়েন্ট সিটিং হওয়ার পর, একবার বিলটাকে ফেরত পাঠানোর পর যখন আবার বিলটা তার কাছে এলো, সেই জায়গায় প্রেসিডেন্ট সিগনেচার করতে বাধ্য। যখন কোনো বিল প্রেসিডেন্ট সিগনেচার করলো, তখনই সেই বিলটা কি হয়ে গেল, আইনে পরিণত হলো। তার আগে কিন্তু আইন কিছু নয়। তুমি একটা রাজ্যসভায় বিল পাস করতেই পারো, পার্লামেন্টে বিল পাস করতেই পারো, বিলটা কিন্তু আইনে হচ্ছে না। আইনটা কখন হবে, যখন প্রেসিডেন্ট সেটাতে সিগনেচার করবে, তখনই সেটা আইন হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা, এবারে কিছু কিছু ধরো, বলো। হুম। অ্যাকচুয়ালি প্রথম হচ্ছে কি হয়, রাজ্যসভা, রাজ্যসভা থেকে লোকসভায় যদি থাকে, লোকসভা থেকে রাজ্যসভায় যেতে পারে। কোনো একটা জিনিসকে লোকসভায় আলোচনা করা হলো, সেটার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেইগুলো কোন বিলগুলো, সেই বিলগুলো হচ্ছে দেখে নেবে মানি বিল। মানি বিল, মানি বিল কিন্তু রাজ্যসভায় পাস হয় না, কি হয়, লোকসভায় পাস হয়। রাজ্যসভায় গেল, রাজ্যসভা সেটাকে দেখে 14 দিন আটকে রাখলো। ধরো তোমার আমার তুমি মানি একটা, তুমি একটা পার্লামেন্টের লোকসভার মেম্বার, এবার তুমি একটা মানি বিল পাস করলে, পাস করার পরে রাজ্যসভায় গেল, রাজ্যসভা কি করতে পারে, 14 দিন ওটাকে আটকে রাখতে পারে, দিয়ে তারপর প্রেসিডেন্টের কাছে যখন এলো, প্রেসিডেন্ট সেটাতে সিগনেচার করতে বাধ্য। কিন্তু না হলে যে নর্মাল প্রসিডিওর, প্রথমে রাজ্যসভা, তারপরে লোকসভা, তারপর প্রেসিডেন্ট। বুঝতে পেরেছো? হম, না 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 না, ঠিক আছে। পার্লামেন্টে পাস হওয়া যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন পরেই একটা পরিণত হয়, একমাত্র মানি বিল ছাড়া কোনো বিবেচনার জন্য। হ্যাঁ, এই যে দেখো, এমনকি পর্যন্ত মানি বিলে আর একটা কথা বলা হয়েছে, দেখো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানি বিল ছাড়া সমস্ত বিলকে রাষ্ট্রপতি চাইলে পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে ফেরত পাঠাতে পারেন। তার মানে মানি বিলকে ফেরত পাঠাতে পাওয়ানোর করার ক্ষমতা ওনার নেই। মানি বিলকে যদি ফেরত পাঠান সেটা হবে না। রাষ্ট্রপতি দেখো দুটো জায়গায় ব্যাপার আছে, বিলটা আবার একবার রিকনসিডারেশনের জন্য পাঠালো, রিকনসিডারেশনের হয়ে গিয়ে একবার প্রেসিডেন্টের কাছে এলো, তখন কিন্তু প্রেসিডেন্ট সিগনেচার করতে পারো, তখন কিন্তু তুমি বললে হবে না আমি মানছি না, হবে না। কারণ তুমি একবার ওটাকে ফেরত পাঠিয়েছো, একবার ফেরত পাঠিয়ে আবার রাজ্যসভায় গেছে, আবার লোকসভায় গেছে, আবার প্রেসিডেন্টের কাছে গেছে, এরপরে তুমি সিগনেচার করতে পারো, 2 নম্বর পাওয়ার। আর মানি বিলের ক্ষেত্রে তোমার কোনো কনসিডারেশনের জন্য তুমি কোনোভাবে পাঠাতে পারো না। মানি বিল আসবে, তুমি মানি বিল দেখে সোজা সিগনেচার করবে, ঠিক আছে। এখান থেকে একটা প্রশ্ন আছে, মানি বিলটা তাহলে কে ওটাকে পারে পাস করায়, বা মানি বিলটাকে কে ইনিশিয়েট করায়, মনে রাখতে হবে লোকসভার অধ্যক্ষ। প্রশ্নটা এখানে আসে, ঠিক আছে। কে পাস করায় সেটাকে, লোকসভার অধ্যক্ষ, কারণ মানি বিলটা রাজ্যসভায় কিছু নেই। আর একটা প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন আছে তোমাদের বলে দিচ্ছি, নিম্নলিখিতর মধ্যে কে মানি বিলটা পাস করার জন্য দায়িত্ব নেয়? আচ্ছা তোমার একটা আনসারটা আমাকে দাও তো। নিম্নলিখিতর মধ্যে, আমি কোশ্চেনটা লেখার মতো তো জায়গা নেই, আমি তোমাদেরকে শুধু বলছি, মন দিয়ে শোনো ভালো করে। নিম্নলিখিতর মধ্যে কোন ব্যক্তি মানি বিল পাস করার জন্য দায়িত্ববান নয়? নাম্বার 1 প্রেসিডেন্ট, নাম্বার 2 রাজ্যসভা, নাম্বার 3 লোকসভা, নাম্বার 4 ফাইন্যান্স মিনিস্টার। বলো তো আনসার কি হবে? হ্যাঁ, ফাইন্যান্স মিনিস্টার। ফাইন্যান্স মিনিস্টার বিল তো ছেড়ে দাও, কোনো বিলই উনি হাত দিতে পারবেন না। ফাইন্যান্স মিনিস্টারের কোনো বিল সংক্রান্ত কোনো ক্ষমতাই নেই। এই কোশ্চেনটা একবার আমাকে এতে দিয়েছিল, কোঅপারেটিভ সার্ভিস কমিশন পরীক্ষাটা দিয়েছিল, যে নিম্নলিখিতর মধ্যে কোন ব্যক্তি মানে এই মানি বিলটার জন্য দায়ী নয়। বুঝতে পারা গেছে?
বুঝতে পারা গেছে? ক্লাসটা এত ভালো লাগছে আমার আর ছাড়তে ইচ্ছা করছে না ভাই সত্যিকারে। ঠিক আছে? যেন মনে হচ্ছে আরো আলোচনা করি, আরো আলোচনা করি, আলোচনা করি। ঠিক আছে? আচ্ছা, তো একটা কথা হচ্ছে আর একটা কি রয়েছে দেখো, এটা হচ্ছে ক্ষমা করার ক্ষমতা। ক্ষমা করার ক্ষমতা। রাষ্ট্রপতি চাইলে কিন্তু ক্ষমতা একবার জানবে কোনো একটা ধরো পানিশমেন্ট হলো, কারো পানিশমেন্ট কি হলো? ফাঁসি হলো, মৃত্যুদণ্ড হলো। মৃত্যুদণ্ডকে কিন্তু রাষ্ট্রপতি চাইলে ওকে ক্ষমা করে দিতে পারে। মৃত্যুদণ্ড ততক্ষণ অবধি দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রপতি সেটাতে সিগনেচার করছে। ঠিক সেই রকম ভাবে সুপ্রিম কোর্টে যদি কারোর ধরো মৃত্যুদণ্ড হয়, যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রপতি সেটাতে সিগনেচার করছে ততক্ষণ পর্যন্ত মৃত্যুদণ্ড দিতে পারবে না। আবার হাইকোর্টের ক্ষেত্রে চিন্তা করো, হাইকোর্টের ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত তুমি তাকে মৃত্যুদণ্ড দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত রাজ্যপাল সেটাতে সিগনেচার করে। মনে রাখবে, রাজ্যপালকেও কিন্তু কে নিয়োগ করে? রাষ্ট্রপতি। স্টেট গভর্নরকেও কে নিয়োগ করে? রাষ্ট্রপতি। এবারে ভাবো, এইটা এবারে উল্টোটা চিন্তা করো, সবটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি ভাই, কোনো অসুবিধা হবে না। পার্লামেন্টের রাজ্যসভা, লোকসভা, প্রেসিডেন্ট, তাহলে বিলটা কার কাছে গেল? প্রথম রাজ্যসভা, লোকসভা, প্রেসিডেন্টের কাছে গিয়ে সিগনেচার করতে বাধ্য। এখানে তাহলে রাজ্যের ক্ষেত্রে কি হবে? রাজ্যের ক্ষেত্রে স্যার যদি বিধানসভা থেকে রাজ্যপালের কাছে যায়, রাজ্যপাল সেটাতে ঠিক একই রকম জিনিস করতে পারে, রিকনসিডারেশনের জন্য আবার হাউসে পাঠাতে পারে, সেকেন্ড বার যখন রাজ্যপালের কাছে গেল সিগনেচার করতে পারে। ঠিক আছে? না, এবারে বিধান পরিষদ এক একটা জায়গা তো নেই, বিধানসভা থাকে, সেক্ষেত্রে বিধানসভা থেকেই হ্যাঁ, কারণ এইটা স্টেটেরটা একদম মানে ওইরকম ভাবে স্ট্রিক্ট কোনো মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে প্রথম বিধান পরিষদ হতে হবে তারপর বিধানসভা হতে পারে। তোমার স্টেটের ভলিউম ওয়াইজ তুমি ডিপেন্ড করছে সেটা। বুঝতে পেরেছো? ছটা রাজ্যে আছে, বিহারে একটা বিধান পরিষদ আছে। মনে আছে যখন ওই কার বেশ একটা ইলেকশন হলো, লালু প্রসাদ যাদব ছিল কিন্তু বিধান পরিষদের সদস্য। ও কিন্তু তখন ওই মানে সাইন করতে পারেনি, মানে ভোটটা দিতে পারেনি। কেন বলো তো? বিধান পরিষদে ছিল। হ্যাঁ, বিধান পরিষদটা যাই হোক আমাদের রাজ্যে নেই, কিন্তু বিহারে আবার একটা রয়েছে। এরকম কিছু কিছু রাজ্যে বিধান পরিষদ আছে। ঠিক আছে? আচ্ছা, এবারে কি হচ্ছে এখানে তোমাদের একটা গল্প বলি। এই যে অপরাধের জন্য দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারে, তার হ্যাঁ শাস্তিটা তার কমিয়ে দিতে পারে। ধরো ফাঁসি হয়েছে, তাকে দিয়ে দিল, যাবজ্জীবন দিয়ে দিল। এটা তোমাদের একটা জিনিস বলে দিই, একটা জিনিসটা আমিও শুনে যখন পড়ছিলাম আমার জিনিসটা কাঁটা দিয়েছিল। ধনঞ্জয়কে কেউ চেনো? হ্যাঁ, এটা একটা ধনঞ্জয়ের কি ছিল, একটা সেই হেদাল পারেখে হচ্ছে একটা মানে রেপ অ্যান্ড মার্ডার ছিল। তো ওকে ওই কেসে হচ্ছে উনি অ্যাকিউজড হয়েছিলেন। তো ব্যাপারটা হচ্ছে ওনার অ্যাকচুয়ালি কি হয়েছে আমি জানি না, আমাদের ইন্ডিয়ান বিচারটা কিভাবে ওকে শাস্তিটা দিল। ওনার অ্যাকচুয়ালি 14 বছর জেল হয়ে গেছিল। 14 বছর জেল হওয়ার পরে তারপর ফাঁসি দেওয়া হয়েছিল, এবং তখন যখন ফাঁসিটা দেওয়া হয়েছিল তখন আমাদের রাষ্ট্রপতি ছিল এপিজে আব্দুল কালাম। ঠিক আছে? আমি তোমাকে কি বললাম, যে যদি কোনো জায়গায় রাষ্ট্রপতি যতক্ষণ না পর্যন্ত সিগনেচার করছে ততক্ষণ পর্যন্ত তাকে তুমি ফাঁসি দিতে পারবে না। তো এইটা যখন ধনঞ্জয়ের কেসটা যখন সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রপতির কাছে গেল, রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম তখন ভেবেছিল যে আমার একটা সইতে একটা লোকের জীবন চলে যাবে। উনি 5টা দিন বসে বীণা বাজিয়েছিলেন, 5 দিন বসে বীণা বাজিয়েছিলেন। 6 নম্বর দিনে উনি কিন্তু সিগনেচার করেছিলেন। বুঝতে পেরেছো? সো হি মাচ হাউ মাচ হিউম্যানিটেরিয়ান হি ওয়াজ। ঠিক আছে? APJ Abdul Kalam not only a missile man of India, not only a qualified person, he was also a good humanitarian person. ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো ভেটো পাওয়ার, ভেটো ক্ষমতা। ভেটো মানে কি রয়েছে? কোনো কিছুতে বাধা দেওয়া। দেখো 4 নম্বরটা আমি পড়াচ্ছি। ভেটো পাওয়ারটা কি রয়েছে এ দেখো, প্রথম কথা কি রয়েছে, ভেটো মানে কি? প্রথম কথা কি হচ্ছে অ্যাবসুলেট ভেটো। রাষ্ট্রপতি পাস হওয়া কোনো বিলকে অ্যাবসুলেট ভেটো করে। দেখো প্রথম তোমাদের কি বললাম, যে একটা বিল রাজ্যসভায় পাস হলো,
লোকসভায় পাস হলো, সেটাকে রিজেক্ট করে দিতে পারে, সেইটাকে কি বলা হয়? অ্যাবসলিউট ভেটো। অ্যাবসলিউট ভেটো মানে কি? একদম সরাসরি বিলটাকে রিজেক্ট করে দিতে পারে। হয়ে গেল। নেক্সট হচ্ছে কি? সাসপেন্সিভ ভেটো। কি হয়েছে বাবু? আমি কি বললাম? বিলটা একবার এলো, ডাইরেক্ট রিজেক্ট করে দিতে পারে, অথবা রিজেক্ট না করে সেটাকে আবার হাউসে পাঠাতে পারে। তাহলে কি হয়েছে দেখো? কোনো বিল সরাসরি রিজেক্ট না করে সাসপেন্সিভ ভেটো প্রয়োগ করে পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে পাঠায়। এইটাকে কি বলা হয়? সাসপেন্সিভ ভেটো। কিন্তু কোন বিলকে রাষ্ট্রপতি কোনো পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারবে না? মানি বিল। ঠিক আছে? খুব এগুলো একদম গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তোমাদের একদম বলে দিল যে 4টে বিলের মধ্যে তোমাদের 4টে বিল দিয়ে দিল। 4টে বিলের মধ্যে কোন বিলটা প্রেসিডেন্টটা হচ্ছে আবার হাউসে রিকনসিডারেশনের জন্য পাঠাতে পারে না, এরকম একটা দিয়ে দিল, 4টে অপশন দিয়ে দিল। 4টে অপশনের মধ্যে তোমাদের একটা হিট করতে হবে। তো খুব ইনফরমেশন গুলো খুব ইউজফুল, একদম খুব ভালো করে তোমাদের জানতে হবে। ঠিক আছে? মানি বিল সরাসরি স্বাক্ষর করতে হয়, অথবা বাতিল করে দিতে হয়, অথবা এটাকে ফেরত পাঠানো যায় না। পকেট ভেটো। পকেট হুম হুম বেশিরভাগ ভেটোর ক্ষেত্রে অ্যাবসলিউট ভেটোটা প্রয়োগ করতে পারে, অবশ্যই পারে। যদি প্রেসিডেন্টের মনে হয় যে এটা কনস্টিটিউশন ওয়াইজ বিলটা হয়নি, তাহলে সেখানে অ্যাবসলিউট ভেটো প্রয়োগ করে দিতে পারে, বিলটাকে রিকনসিডারেশনের জন্য পাঠাতে পারে, না পাঠানোর কি আছে। তারপর ওই তো বললাম, রিকনসিডারেশনের জন্য সেকেন্ড বার যখন প্রেসিডেন্টের কাছে আসবে, সিগনেচার করতে বাধ্য প্রেসিডেন্ট। সেকেন্ড বার আর হ্যাঁ বলো। হ্যাঁ, প্রথম অ্যাবসুলেট ভেটো থেকে সেকেন্ড থেকে সাসপেন্সিভ ভেটো। প্রথমে তো অ্যাবসুলেট ভেটো। হ্যাঁ, ইয়েস ইয়েস। হ্যাঁ, প্রথম সাসপেন্সিভ ভেটো বলে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড আছে। অ্যাবসুলেট ভেটো বলে, অ্যাবসুলেট ভেটো দেখো, তো অ্যাবসুলেট ভেটো তো নেগেটিভ, রিজেক্ট করে দিতে পারে। আরে রিজেক্ট করে দিলে তাহলে বিলটা পাস হবে কি করে? মানে বিলটা ল হবে কি করে? তুমি যদি বলো রিজেক্ট করে দিতে পারে, তাহলে বিলটা ল হবে কি করে যতক্ষণ না পর্যন্ত প্রেসিডেন্ট সিগনেচার করছে? তাহলে তো তাকে সাসপেন্সিভ ভেটোতে আসতেই হবে। সাসপেন্সিভ ভেটোতে এসে যখন সেকেন্ড বার প্রেসিডেন্টের কাছে যাবে, তখন এই দেখো না, এই দেখো বিলটি পুনরায় পার্লামেন্টে পাস করতে এলে রাষ্ট্রপতি তাকে সই করতে বাধ্য থাকে। এইটাই হয়ে গেল সাসপেন্সিভ ভেটো। ঠিক আছে? হ্যাঁ। নেক্সট হচ্ছে পকেট ভেটো। পকেট ভেটোটা কি রয়েছে? পকেট ভেটোর ক্ষেত্রে প্রেসিডেন্ট বিলটি সই করেন না, আর পার্লামেন্টে এইভাবে তিনি চাইলে বিলটিকে, আচ্ছা এইটা পকেট ভেটোটা, এইটা আবার একটা একটা বাজে কেস একটা। প্রথম কথা, পার্লামেন্টও ফেরতও পাঠাচ্ছে না, আবার বিলটাকে মানে ফেরতও পাঠাচ্ছে না, এটাকে কি করে দিতে পারে? পস্টপন করে দিতে পারে। এখন কতদিন পস্টপন করতে পারে সে প্রেসিডেন্ট নিজেই ঠিক করবে। ও এখন অনির্দিষ্ট কালের জন্য বলে দিল না, পস্টপন হয়েই থাকবে। খুব বাজে এই জিনিসটা হচ্ছে পকেট ভেটো। সইটাও করছে না, আবার এদিকে পার্লামেন্টে রিকনসিডারেশনের জন্য পাঠাচ্ছে না। আরে ভাই, কিছু তো করতে হবে। এবার তাহলে বলে কি হবে? বিলটা মাঝখানে একটা জায়গায় চলে এলো, তাহলে কি হলো? অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড হয়ে থাকলো। সে কবে ওই বিলটা পাস হবে তার কোনো ঠিক নেই। ঠিক আছে? তাহলে 3 ধরনের ভেটো বুঝতে পেরেছো? ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে কি দেখো, জরুরি আইন সংক্রান্ত ক্ষমতা, অর্ডিন্যান্স। জরুরি, এটার কি হচ্ছে? অর্ডিন্যান্সটা কখন আসতে পারে? যে যখন কথা হচ্ছে যে ধরো কোনো অধিবেশন থাকবে না, মানে ধরো কোনো রাষ্ট্রপতিকে কোনো একটা কোনো বিষয় নিয়ে তোমাকে অর্ডিন্যান্স জারি করতে পারে বা জরুরি অবস্থা জারি করতে পারে। ঠিক আছে? মনে রাখবে, জরুরি অবস্থাটা 3 ধরনের জরুরি অবস্থা হয়। একটা হচ্ছে তোমাদের আগের দিনকে বলে দিয়েছিলাম, 352 নম্বর ধারায় হচ্ছে দেশে জরুরি অবস্থা জারি করতে পারে, 356 নম্বর ধারায় হচ্ছে স্টেটে জরুরি অবস্থা জারি করতে পারে, আর একটা 360 নম্বর ধারা হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। এটা যখন হয় তখন কোনো টার্ময়েল বা কিছু একটা মানে অ্যাংজাইটি বা কিছু একটা নেগেটিভ কিছু একটা হয়, তখনই তুমি জরুরি অবস্থা জারি করতে পারবে। যেমন 352 নম্বরটা কখন প্রয়োগ করা হয়েছিল? 3 বার তো প্রয়োগ করা হয়েছিল। একটা হয়েছে 1962-তে যখন সিনো ইন্ডিয়ার ওয়ারটা হলো, 1965-এ যখন ইন্দো পাকিস্তান ওয়ারটা হলো, 1971-এ যখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ওয়ার, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের ওয়ারটা হলো, যেখানে 1971 সালে বাংলাদেশটা লিবারেটেড হয়েছিল। এই 3টে ফিনান্সিয়াল ইমার্জেন্সি, সরি 3টে ন্যাশনাল ইমার্জেন্সি প্রয়োগ করা হয়েছিল। হ্যাঁ, তো এইটা কি হতে পারে? কিন্তু ইমার্জেন্সি প্রয়োগ করার ক্ষেত্রেও ব্যাপার আছে। এমনি দুম করে বললেই হলো না যে আমি আজকে ইমার্জেন্সি বা অর্ডিন্যান্সটা জারি করব। সেই সময় কি বলেছে দেখো, যে
পার্লামেন্টের সেই সময় কোনো অধিবেশন থাকে না, মানে পার্লামেন্টের সেই সময় কোনো অধিবেশন থাকলে হবে, ধরো তুমি উইন্টার সেশন হচ্ছে, তুমি সেই সময় অর্ডিন্যান্স জারি করতে পারো না তো, ঠিক আছে? সেই সময় অর্ডিন্যান্সটা জারি করতে পারো না, কোনো সেশন থাকলে সেই সময়টা হবে না, অনেক ব্যাপার আছে। জরুরি অবস্থা জারি করা এত সহজ ব্যাপার কিন্তু নয়। তোমার যখন সেশনের মিডিল পিরিয়ডটা, যখন কোনো সেশন নেই তখন তুমি জারি করতে পারো, আদারওয়াইজ কিন্তু হবে না, ঠিক আছে? পরিষ্কার লেখা রয়েছে যে সময় কোনো অধিবেশন থাকে না, ঠিক আছে? তাহলে প্রথম কথা তোমরা জেনে গেলে তিনটে ইমার্জেন্সি প্রয়োগ করতে পারে। এই ইমার্জেন্সি গুলো বা অর্ডিন্যান্স গুলো কখন প্রয়োগ করতে পারে? কখন প্রয়োগ করতে পারে? যখন কোনো অধিবেশন নেই, তখন জারি করতে পারে, ঠিক আছে? রাষ্ট্রপতির অপসারণের পদ্ধতি। কি চালা, তো গন্ডগোল করছে না আজকে এইটা। ওটা হচ্ছে তোমার 71 থেকে 76 যেটা হয়েছিল ন্যাশনাল ইমার্জেন্সি, সবই ন্যাশনাল ইমার্জেন্সি হয়েছে। তিনবার যে ন্যাশনাল ইমার্জেন্সিটা হয়েছে 71 থেকে 76 যেটা রয়েছে তুমি বলছো, ওইটা হচ্ছে তোমার ন্যাশনাল ইমার্জেন্সি। তুমি দেখো না সেই সময়টা, তুমি চিন্তা করো না, 71-এ তো ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধটা লাগলো, 1971 সাল থেকে আমাদের হচ্ছে বাংলাদেশটা লিবারেটেড হলো, ওইটার রেসটাই তোমার চলছিল অতদিন ধরে। ওই সময় তো ইন্দিরা গান্ধী ছিল। আবার ইন্দিরা গান্ধীর সময় তোমার রাষ্ট্রপতি কে ছিল? ফাখরুদ্দিন আলী আহমেদ। ফাখরুদ্দিন আলী আহমেদকে ও করেছিল। এবার দেখো জরুরি অবস্থা জারি করতে গেলে, এখানে এতটা লেখেনি, জরুরি অবস্থা জারি করতে গেলে তোমাকে মানে কি বেশ বলে সরি প্রাইম মিনিস্টারও তোমার অ্যাবসেন্ট লাগবে। কারণ যখন 3 নম্বর জরুরি অবস্থাটা জারি করা হলো, ইন্দিরা গান্ধীর কিন্তু অ্যাবসেন্ট নিয়েছিল ফাখরুদ্দিন আলী আহমেদ, তখনকার প্রেসিডেন্ট ছিল। মানে তুমি যে সময়টা বলছো, মানে 66 67 যে সময়টা, এই 77 যে সময়টা বলছো, তখন ছিল ফাখরুদ্দিন আলী আহমেদ। আর 65-এ যখন সময়টা ছিল সেটা হচ্ছে ভিভি গিরি ছিল। হুম, ইয়াস, ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের সময়। এবং শুধু তাই না, সেই সময় প্রাইম মিনিস্টার ছিল লাল বাহাদুর শাস্ত্রী, কারণ 64 সালে হয়ে গেছিল, জওহরলাল নেহরু মারা গেছিল। হুম, ঠিক আছে। রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি হচ্ছে আর্টিকেল 61-এ। রাষ্ট্রপতির অপসারণের মেয়াদ হচ্ছে 5 বছর, যদিও বা তিনি চাইলে যে কোনো সময় পদত্যাগ করতে পারেন। এখন দেখো 5 বছর আছে, 5 বছরে চাইলে তুমি যে কোনো সময় পদত্যাগটা কার সময় কাজ করতে পারে? ভাইস প্রেসিডেন্টের কাছে দেবে, এটাও ব্যাপার আছে। পদত্যাগটা কার কাছে জমা দেবো? আমি রিজিগনেশনটা কার কাছে জমা দেবো? ভাইস প্রেসিডেন্টের কাছে। এবার অনেক ব্যাপার আছে। রাষ্ট্রপতি যখন প্রথম শপথ নিল, শপথটা এটা এখানে আর একটা জিনিস লেখেনি বাবু, আর্টিকেল 60টা বলে দিই। হ্যাঁ, আর্টিকেল 60টা কি রয়েছে? রাষ্ট্রপতি শপথ নিতে পারে, কার কাছে শপথ নিতে পারে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না থাকে, তাহলে সুপ্রিম কোর্টের যে সিনিয়র মোস্ট জাজ আছে তার কাছে শপথ নিতে পারে। একবার ভেবে দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে, কিন্তু রাষ্ট্রপতি যখন শপথ নিতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে, যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অ্যাবসেন্ট থাকে সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট জাজের কাছে। বুঝতে পারা গেছে? ঠিক আছে, দেখি তোমরা কজন আছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আছে ইমপিচ করার পদ্ধতি। ইমপিচ করার জন্য প্রথমে কি হচ্ছে? আচ্ছা, ইমপিচমেন্ট মানে কি? অনেক সময় তোমাদের এইটুকু না সিনোনিম অ্যান্টোনিমও দিয়ে দেয়, জানো তো? ইমপিচ কথাটা মানে হচ্ছে কি রিমুভাল। রিমুভাল। একটা জিনিস মনে রাখবে, কোনোদিনও প্রেসিডেন্ট আর পার্লামেন্টের উপরে তুমি কোনো পুলিশ কেস দাখিল করতে কিন্তু পারো না, হবে না কোনো জিনিস। কারণ সেই জিনিসটা থানায় আসলে সেই কেস নেবে না কেউ। পার্লামেন্টের কোনো এমপির এগেনস্টে তুমি কোনো কেস করতে পারো না, আর প্রেসিডেন্টের এগেনস্টেও কোনো কেস করতে পারো না। কেন? প্রেসিডেন্ট নিজেই তো আইনটা তৈরি করে, তুমি তার এগেনস্টে কি কেস করবে? ঠিক আছে। এবারে তাহলে প্রেসিডেন্টকে যদি কোনো মতে বলে প্রেসিডেন্ট কোনো একটা বাজে কিছু কাজ করছে, বা যেটা আনকনস্টিটিউশনাল কোনো কাজ করছে, তাহলে তোমাকে কি করতে হবে? ইমপিচ করতে হবে। আর ইমপিচ করাটা তো সহজ ব্যাপার না। ইমপিচ করাটা কি বলেছে দেখো, পার্লামেন্টের লোকসভা রাজ্যসভায় যে কোনো একটা সভায় লিখিতভাবে অভিযোগটা আনতে হবে।
সেইটা কি হবে, 1/4 সদস্যদের স্বাক্ষর করতে হবে এবং রাষ্ট্রপতিকে 14 দিনের একটা নোটিশ দিতে হবে। হ্যাঁ, প্রথম কথা ধরো আমি অভিযোগটা আনলাম রাজ্যসভায়। রাজ্যসভায় কি করতে হবে, কি হলো রে ভাই, রাজ্যসভায় হচ্ছে রাজ্যসভায় হচ্ছে রাজ্যসভায় হচ্ছে 1/4 সদস্য হচ্ছে, রাজ্যসভায় 1/4 সদস্যরা হচ্ছে সেটাকে স্বাক্ষর করবে। ঠিক আছে। আর আবার একটা কথা হচ্ছে কি, ওই অভিযোগটা 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠ পেয়ে যদি পাস করা হয় তবে সেটি 1/4টা হচ্ছে মিনিমাম, মিনিমাম 1/4। ধরো রাজ্যসভায় তুমি অভিযোগটা আনলে মিনিমাম হচ্ছে 1/4, কিন্তু রাজ্যসভা থেকে যদি লোকসভা যায় সেটা কিন্তু আরো বেশি লাগবে, 2/3 লাগবে। 1/4টা মিনিমাম, যে একটা কিছু নিয়ে লড়ার জন্য তোমার 1/4 লাগবে। কিন্তু 1/4 সদস্য নিয়ে সেটা কিন্তু অন্য জায়গায় পাঠানো যাবে না। তোমার রাজ্যসভায় তো তুই পার্লামেন্টটা শুধু রাজ্যসভা নিয়ে কি গঠিত, পার্লামেন্টে তো লোকসভা নিয়ে গঠিত, তাহলে সেই জিনিসটাকে তো আবার লোকসভায় পাঠাতে হবে। লোকসভায় পাঠাতে গেলে সেটাকে কিন্তু 2/3 মেজরিটি দরকার আছে, তবে কিন্তু সেটা লোকসভায় যাবে। হয়েছে। এবং অন্য হ্যাঁ, হ্যাঁ, এটা না, এটা কি বলেছে, সেই সভায় ওই অভিযোগটি 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠ যদি পাস, না না না, আমি কি বললাম তোমাকে, ধরো রাজ্যসভায় তুমি জিনিসটাকে আনলে, হুম, এবারে কি হলো, সেটা 1/4 দিয়ে মিনিমাম, এটা মিনিমাম যেটা একটা সদস্য স্বাক্ষর করলো, ওটাকে স্বাক্ষর করলো মানে জিনিসটা এবার কেসটা উঠলো। এবারে তোমাকে রাজ্যসভা তো শুধু বললে হবে না, লোকসভা যদি বলে যে কেন প্রেসিডেন্টের কি দোষ আছে, আমরা তো দেখতে পাচ্ছি না কোনো আনকনস্টিটিউশনাল কিছু হচ্ছে, তাহলে রাজ্যসভা থেকে তো লোকসভায় সঙ্গে পাঠাতে হবে। ওই লোকসভায় পাঠাতে গেলে 1/4 দিয়ে হবে না, কিন্তু 1/4 তো স্বাক্ষর করলো, ওইটাকে আরো 2/3 মেজরিটি দরকার। দেখো সেই সভায় মানে কি, যে সভায় অভিযোগটা আনা হচ্ছে, পড়তে হয় ভালো করে। ঠিক আছে। তারপর কি রয়েছে, অন্য সভায় সেই অভিযোগটা পাওয়ার পর তার সত্যতা অনুসন্ধান করবে, রাষ্ট্রপতি সেই অনুসন্ধান চালু করে নিজের বক্তব্য পেশ করে, অ্যাপিয়ারও করতে পারে, একবার তাকে করার জন্য অ্যাপিয়ারও করতে পারে। তারপরে যদি অনুসন্ধানের পর দ্বিতীয় সভাটাই যদি সমস্ত অভিযোগ বহাল লাগে, সেখানে 2/3 মেজরিটি দিয়ে অভিযোগটা পাস হয়, তখন হ্যাঁ, এবারে ধরো রাষ্ট্রপতিকে একবার ডাকা হলো যে আপনার এগেনস্টে যেটা আনা হচ্ছে সেটা কি সত্যি, রাষ্ট্রপতি সেখানে কিছু বলল, এমন কথা বললো যে রাষ্ট্রপতি যেটাকে মানে বললো সেটা ধোপেই টিকলো না, তখন দেখা গেল লোকসভাও 2/3 মেজরিটি পাস করে দিল, তখন কিন্তু প্রেসিডেন্ট ইমপিচ হবে, তার আগে নয়। ঠিক আছে। ঠিক আছে। এই ইমপিচটা কি রয়েছে, ইমপিচটা হচ্ছে কি একটা কোয়াসি জুডিকাল পদ্ধতি। যদিও দেখো কি লেখা আছে, এখনো পর্যন্ত কোনো রাষ্ট্রপতিকে ইমপিচ করা কিন্তু যায়নি, এখনো পর্যন্ত কিন্তু কোনো রাষ্ট্রপতি এরকম নেই যে ইমপিচ করা হয়েছে, ইমপিচ কিন্তু হয়নি। হ্যাঁ, রাষ্ট্রপতিগুলো কি হয়েছে, কোয়াসি জুডিশিয়াল মানে হচ্ছে কি, এটা হচ্ছে কি সাময়িক বিচার ক্ষমতা। ঠিক আছে। পার্টলি জুডিশিয়াল, কারণ এটা তো কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কিছু আনা হয়েছে না, কোয়াসি জুডিশিয়াল, কোয়াসি ফেডারেল মানে কি রয়েছে, যেমন ধরো আমাদের কি আছে, সেন্টারকেও পাওয়ারটা দেওয়া হয়েছে স্টেটকে, তারপর কোনো ডিসিশন সেন্টারও নেবে স্টেটও নেবে, কিন্তু সেন্টারের ডিসিশনটাই ফাইনাল হবে। তাহলে এটা কি পুরোপুরি ফেডারেল হলো, পার্টলি হলো। তো কোয়াসি জুডিশিয়াল মানে হচ্ছে পার্টলি জুডিশিয়াল, বুঝতে পেরেছো? হুম। আচ্ছা, এইখান থেকে আর একটা কোশ্চেন আছে যে ইমপিচমেন্টটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটাও কিন্তু মনে রাখবে ইউএসএ থেকে নেওয়া হয়েছে, এই প্রসেসটাও কিন্তু ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। নেক্সট দেখো, ভাইস প্রেসিডেন্ট আছে। ভাইস প্রেসিডেন্ট হচ্ছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদ। ঠিক আছে। এবারে এইখানে একটা কোশ্চেন এসেছিল খুব ভালো, আমার একটা ডাব্লিউবিসিএস কোশ্চেন পড়েছিল যে হ্যাঁ, যে কে হচ্ছে রাজ্যসভার অ্যাকচুয়ালি, আচ্ছা ভাইস প্রেসিডেন্ট আর একটা কথা বলে দিই, তুমি কিন্তু এই যে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে রাজ্যসভার স্পিকার, রাজ্যসভার অধ্যক্ষ যদি বলা হয় সেটা কিন্তু ভাইস প্রেসিডেন্ট। হুম। দেখো এটা কত হলো বাবু, 52 থেকে 62 হলো, তো তাহলে 63 থেকে 66 হয়ে গেল কি ভাইস প্রেসিডেন্ট, কি মানে কনস্টিটিউশনটা কিরকম বানানো আছে বুঝতে পেরেছো, 52 থেকে 62 শুধু প্রেসিডেন্টের কথা লেখা আছে,
পার্ট 5-এ একদম 62 শেষ হলো, 63 থেকে 66 কি আছে বাবু? ভাইস প্রেসিডেন্ট। রাজ্যসভাটার কি? রাজ্যসভার অধ্যক্ষ হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, তো এই যে ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে কি হয়, বা ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে একটা প্রশ্ন এসেছিল যে এর মধ্যে কে হচ্ছে রাজ্যসভার হচ্ছে মানে মেম্বার নয়, অ্যাকচুয়ালি ভাইস প্রেসিডেন্ট হচ্ছে পদাধিকার বলে মেম্বার। হ্যাঁ, তো ওইখানে কিন্তু ভাইস প্রেসিডেন্টও আনসার হবে, মানে দেখো ভাইস প্রেসিডেন্ট একটা রাজ্যসভার অধ্যক্ষ, আবার যদি বলে রাজ্যসভার মেম্বার সেটা কিন্তু নয়, কারণ উনি পদাধিকার বলে অধ্যক্ষ। আমি কোশ্চেনটা তোমাদের একটুখানি কিছুদিন পরে তোমাদের পরের ক্লাসে তো আনসার করবো, মানে দিতে পারবো, কারণ কোশ্চেনটা আমার দেওয়া হয়েছিল ঠিক মনে পড়ছে না এখন। ঠিক আছে, খুব ভালো একটা কোশ্চেন এসেছিল ভাইস প্রেসিডেন্ট থেকে, মানে একটা WBCS এ পড়েছিল। যাই হোক, পরের ক্লাসে ওটা হয়তো তোমাদের আলোচনা করতে পারবো, এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। পার্লামেন্টের ভোট নির্বাচিত নমিনেটেড 2 এমপিরাই করে, প্রেসিডেন্টের ক্ষেত্রে নমিনেটেডরা ভোট দিতে পারেন না, কারণ নমিনেটেড মানে কি হচ্ছে তোমার মানে যারা নমিনেটেড রয়েছে তারা ভোট, এখানে তো প্রেসিডেন্ট তোমাদের ইলেকশন বললাম। আচ্ছা, এখানে ব্যাপারটা দেখো, ভাইস প্রেসিডেন্টের কতগুলো ব্যাপার। ভারতের নাগরিক হতে হবে, তাকে কত বছর বয়স হতে হবে? 35 বছর। দেখো লোকসভায় কত হতে হবে? 25। প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রেসিডেন্টের কত হতে হবে? প্রেসিডেন্টের মিনিমাম বয়স, প্রেসিডেন্টের মিনিমাম বয়সও কিন্তু তোমার 35 ইয়ার্স। বুঝতে পেরেছ? এই প্রেসিডেন্টের মিনিমাম এজটাও জিজ্ঞেস করে। ওটা প্রধানমন্ত্রী তো লোকসভার মেম্বার, উনি 25 হলেই হবে। এখন আমাদের দেশে ওই রকম 25 বছরে কাউকে দেওয়া হয় কি? দেওয়া হয় না। ঠিক আছে, কিন্তু কারণ 25 বছর দিলে তার কোনো এক্সপিরিয়েন্স থাকবে না। কিন্তু আমাদের লোকসভার, উনি তো লোকসভার মেম্বার। হ্যাঁ, তো ওখানে ওনাকে 25 হলেই হবে। দেখো প্রেসিডেন্টের ক্ষেত্রেও কিন্তু 35 ইয়ার্স, ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রেও কিন্তু 35 ইয়ার্স। এখানে কিন্তু 35 ইয়ার্স হতেই হবে, 35 বছরের কম দিলে কিন্তু হবে না। 35 বছরের কম দিলে কিন্তু প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হতে পারবে না। ঠিক আছে, আর একটা কথা, তুমি যদি কোনো পার্টি থেকে হোল্ড করে থাকো, তুমি যে কোনো পজিশন ধরো সরকারে, ধরো তুমি একটা ফাইন্যান্স মিনিস্টার, তাহলে ওইটা প্রেসিডেন্ট হওয়ার আগেই তোমাকে কিন্তু ত্যাগ করতে হবে, ওই পদ থেকে তোমাকে রেজিগনেশন দিতে হবে। তুমি ফাইন্যান্স মিনিস্টার প্রেসিডেন্ট দুটো একসাথে হতে পারবে না, কারণ প্রেসিডেন্টটা হয় পুরোপুরি একদম কনস্টিটিউশনাল, ও কোনো মানে পার্টির হয়ে কোনো সাপোর্ট করবে না, ও পুরো একদম ইউনিক থাকবে। বুঝতে পেরেছ? এটা হচ্ছে 5 বছর। উপরাষ্ট্রপতিকেও ইমপিচ করার প্রয়োজন পড়ে না, কারণ 14 দিনের নোটিশ দিয়ে রাজ্যসভা রেজলিউশন থেকে অপসারণ করা যায় এটা। আচ্ছা, আর একটা কি হচ্ছে দেখো, এই হচ্ছে কি, আর একটা খুব ইম্পর্টেন্ট এখানে কোশ্চেন, ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান। তাহলে রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যানটা কে? আমাদের উপরাষ্ট্রপতি। পদাধিকার বলে তিনি রাজ্যসভা স্পিকার নন, তাহলে রাজ্যসভা স্পিকারটা কি? পদাধিকার বলে। এই দেখেছো, এক্স অফিসিও চেয়ারম্যানটা ছিল, এইখান থেকে এরকম কোশ্চেন একটা দিয়েছিল যে রাজ্যসভার মেম্বার কে নয়। হ্যাঁ, যাই হোক, এটুকু জেনে রাখবে যে এক্স অফিসিও চেয়ারম্যান, রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যানকে উপরাষ্ট্রপতি। ঠিক আছে, আর উপরাষ্ট্রপতির আর একটা ব্যাপারটা কি রয়েছে, যে উপরাষ্ট্রপতি চাইলে যখন প্রেসিডেন্ট থাকলো না, তখন সেই জায়গায় উপরাষ্ট্রপতি সেই জায়গায় দায়িত্ব পালন করতে পারে। ওকে, ঠিক আছে। এটা হলো। আচ্ছা, আমাদের তো এখন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি তোমরা সবাই জানো, ওটাকে আর বলছি না। তো এবারে আমরা চলে আসি মন্ত্রিসভা। মন্ত্রিসভাটা কি রয়েছে? পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী, তোমরা এটা জানো। পূর্ণমন্ত্রী কি? যাদের বড় বড় দপ্তরগুলো থাকে, আর ওই বড় বড় দপ্তরগুলোর আন্ডারে কিছুই থাকে, এটা হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার। পূর্ণমন্ত্রীটাকে কি বলা হয়? ক্যাবিনেট মিনিস্টার। আর প্রতিমন্ত্রীটাকে কি বলা হয়? স্টেট মিনিস্টার। একটা ক্যাবিনেট মিনিস্টার, একটা হচ্ছে স্টেট মিনিস্টার। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এখানে আমাদের একটা ব্যাপার থাকে, যে এই ক্যাবিনেট মিনিস্টারদের বৈঠকটাকে কে করে, মানে প্রিসাইড ওভার করে, সেটা কিন্তু প্রাইম মিনিস্টার। তাহলে ক্যাবিনেট মিনিস্টাররা যদি কারো কাছে মানে রিটায়ারমেন্ট নেয়, তাহলে কার কাছে রিটায়ারমেন্ট পেশ করবে? প্রাইম মিনিস্টারের কাছে, নট প্রেসিডেন্টের কাছে। কিন্তু আবার তুমি দেখো, প্রাইম মিনিস্টার বা অন্যান্য ক্যাবিনেট মিনিস্টারদেরও রিক্রুট করে কিন্তু প্রেসিডেন্ট। প্রাইম মিনিস্টার বা অন্যান্য যখন ক্যাবিনেট মিনিস্টারদের কিন্তু রিক্রুট করে প্রেসিডেন্ট। প্রাইম মিনিস্টার যখন নিয়োগ হয়, তখন কার কাছে শপথ গ্রহণ করে? প্রেসিডেন্টের কাছেই তো, তাই। আচ্ছা, মন্ত্রিসভা যৌথভাবে, যখন প্রাইম মিনিস্টার বা অন্যান্য মিনিস্টাররা রিটায়ারমেন্ট হয়, ধরো ফাইন্যান্স মিনিস্টার রিটায়ার হলো, তাহলে তারা কার কাছে রিজিগনেশনটা দেবে? প্রাইম মিনিস্টারের কাছে।
আর প্রাইম মিনিস্টার যখন সেখান থেকে মানে রিজাইন করবে, কার কাছে রিজিগনেশনটা দেবে? প্রেসিডেন্টের কাছে। আর প্রাইম মিনিস্টার বা অন্যান্য মিনিস্টাররা যখন হচ্ছে রিক্রুট হয়, মানে ওদের রিক্রুট করে কে? প্রেসিডেন্ট। সেই জন্য যখন ওরা মানে অস্থাকে পেশ করার শপথ গ্রহণটা হয়, তখন প্রেসিডেন্টের কাছেই কিন্তু তারা শপথ গ্রহণ করে। ঠিক আছে? আর একটা ব্যাপার দেখো, মন্ত্রী, হ্যাঁ, মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধতা থাকে? নট প্রেসিডেন্টের কাছে, লোকসভার কাছে। অনেকবার আমি এই কোশ্চেনটা দেখেছি। দেখো, যেগুলোকে তোমাদের আন্ডারলাইন করছি, কোনো না কোনো ইয়ারে কোনো না কোনো পুলিশের পরীক্ষা, ডাব্লিউবিসি এর পরীক্ষা পড়েছে, সেই জন্য আমি তোমাদেরকে এত এগুলোকে আন্ডারলাইন করছি, কারণ আমি নিজে পেয়েছি এগুলো। মন্ত্রিসভা কার কাছে দায়িত্ব থাকে? লোকসভার কাছে, নট প্রেসিডেন্টের কাছে, নট এর কাছে। তাহলে কার কাছে থাকে? লোকসভার কাছে দায়িত্বশীল থাকে। আচ্ছা, আর একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, আর এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। কি আছে? একজন ব্যক্তি সংসদের সদস্য না হয়েও সর্বাধিক 6 মাস মন্ত্রিসভা থাকতে পারে। সংসদের সদস্য নয়, সংসদের সদস্য নয়, সংসদের সদস্য মানে কি? সংসদ মানে কি? আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টকে বলে সংসদ। মানে ধরো সে রাজ্যসভার সদস্য নয়, লোকসভার সদস্য নয়। কতদিন পর্যন্ত থাকতে পারে? 6 মাস। 6 মাস পরে কিন্তু তাকে যে কোনো একটা হাউসের সদস্য হতেই হবে, বিশেষ করে লোকসভার সদস্য হতে হবে সে যদি মন্ত্রী হতে চায়। কিন্তু সদস্য না হয়েও সে কতদিন থাকতে পারে? 6 মাস থাকতে পারে। বুঝতে পেরেছো? অনেক কিছু ইনফরমেশন কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ইনি কি হচ্ছে? পার্লামেন্টারি সিস্টেমের প্রেসিডেন্ট হলেন একজন। খুব ইম্পর্টেন্ট আর একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদেরকে ডিজিওর এক্সিকিউটিভ আর ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ খুব আসে, এসএসসিতেই আসে। তোমরা এসএসসি যারা জিডি কনস্টেবল ফিল আপ করেছো তাদেরই আসবে। ডিজিওর এক্সিকিউটিভ মানে কি? নামমাত্র প্রধান। কে নামমাত্র প্রধান? প্রেসিডেন্ট। ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ কে? প্রধানমন্ত্রী। ঠিক আছে? ডিজিওর মানে কি? নামমাত্র প্রধান। দেখো, আমাদের রাষ্ট্রপতির হাতে এত ক্ষমতা রয়েছে, দেশটাকে চালাচ্ছে কে? রাষ্ট্রপতি চালাচ্ছে। তুমি বলো তো, আমাদের যখন ব্রিক্সের মিটিং গুলো হয় তখন কে যায়? রাষ্ট্রপতি যায়? প্রাইম মিনিস্টারই যায় না? অন্যান্য দেশে দেখো প্রেসিডেন্টরা সবকিছু করে। আমাদের দেশে তো মানে প্রেসিডেন্টকে তো মানে কোনো টিকিই পাওয়া যায় না, তাকে দেখাই যায় না। তাহলে নামমাত্র প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, অথচ রাষ্ট্রপতি কিন্তু প্রেসিডেন্ট মানে প্রাইম মিনিস্টারের উপরে। বাট প্রধানমন্ত্রী কি হলেন? ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ, সবকিছু ক্ষমতা কিন্তু প্রধানমন্ত্রীর হাতে। বুঝতে পেরেছো? ঠিক আছে, এই পাতাটা পড়িয়ে আজকে রেখে দিই। কাউন্সিল বা মিনিস্টার সম্পূর্ণ প্রধানমন্ত্রী কন্ট্রোল করে, এত কাজ করে। ইনি হচ্ছে প্রধানমন্ত্রী কি হচ্ছে? লোকসভার লিডার। ইনি হচ্ছেন প্ল্যানিং কমিশনের চেয়ারপারসন। এইটা আমি যখন আগে প্ল্যানিং কমিশন ছিল, একটা কোশ্চেন এসেছিল যে প্ল্যানিং কমিশনটাকে কে রেগুলেট করে, মানে প্ল্যানিং কমিশন ধরো কোনো প্ল্যান করলো, সেইটাকে কে স্যাংশন করে? সেটা হচ্ছে এনডিএ। যদিও এখন প্ল্যানিং কমিশন নিয়ে এই কোশ্চেনটা আর আসে না, কারণ প্ল্যানিং কমিশন এখন চেঞ্জ হয়ে গেছে বাবু। হ্যাঁ, ওইটাই তো নীতি আয়োগ। হ্যাঁ, ওটা তো 2015 সালে 1 জানুয়ারি 2015 সাল থেকে তো হয়েছে বাবু। 1 জানুয়ারি 2015 সাল থেকে তো প্ল্যানিং কমিশনটা চেঞ্জ হয়ে গিয়ে নীতি আয়োগ হয়ে গেছে। আগে আমাকে এই কোশ্চেনটা দিয়ে দিত যখন পরীক্ষা দিতাম, মানে প্ল্যানিং কমিশনটাকে, মানে প্ল্যানিং কমিশনের যে প্ল্যানগুলোকে কে সেটাকে মানে স্যাংশন করে বা কে সেটাকে সাইন করে, সেটা হচ্ছে এনডিএ। এখন ন্যাশনাল ডেভেলপমেন্ট, এখন এনডিএ এর কোনো ব্যাপার নেই, কারণ বাবু এখন নীতি আয়োগ হয়ে গেছে। তো যাই হোক, সবসময় প্ল্যানিং কমিশনের চেয়ারপারসন কে থাকে? প্রাইম মিনিস্টার। হুম। লোক না, জেনারেলি কি হচ্ছে? প্রধানমন্ত্রী যখন ভোটটা হয় তখন কি হয়? লোকসভা ভোটই তো হয়। তুমি দেখো, তাহলে লোকসভায় যদি ভোট হয় তাহলে রাজ্যসভাটা কি করে হবে? রাজ্যসভা তো ওইভাবে ভোট হয় না, রাজ্যসভায় সাধারণ মানুষ কোনো অংশ নিতে পারে না। রাজ্যসভায় হচ্ছে ওটা 250টা সিট থাকে, 250টা সিট থেকে রাজ্যসভার মেম্বাররাই ওটাকে ভোট করে। আর রাজ্যসভার হচ্ছে 2/3 মেম্বার প্রত্যেক 2 বছর অন্তর রিটায়ার করে। লোকসভার মতো এত মেম্বার তো নেই। এই যে লোকসভা ভোট হবে দেখো না, 545টা তো ওখানে সিট আছে। একটা 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 করে একটু একটু হতে 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 প্রত্যেকটা এক একটা বিধানসভা কেন্দ্র, কতগুলো বিধানসভা কেন্দ্রকে নিয়ে তো একটা লোকসভা হয়। বিধানসভা কেন্দ্রগুলো জিতে 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 ওই 545টা ফিল আপ হবে। 545টার মধ্যে যেটা মেজরিটি নিল সেই 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 মানে পার্টি হয়তো সরকার গঠন করবে। অ্যাটর্নি জেনারেল হচ্ছে, আছে তোমাদের কি বললাম ফার্স্টে? কি হচ্ছে? ল অফিসার বললাম, যেটা প্রেসিডেন্টকে পর্যন্ত পরামর্শ দেয়। ভাবো তো একবার,
প্রেসিডেন্টকে পর্যন্ত পরামর্শ দেয়। আর অ্যাটর্নি জেনারেল পার্লামেন্টের একটা সদস্য না, খুব ইম্পর্টেন্ট। আর একটা কোশ্চেন, দুটো কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। আমাদের কান্ট্রির মধ্যে হায়েস্ট ল অফিসার কি বাবু? অ্যাটর্নি জেনারেল। আর অ্যাটর্নি জেনারেল কিন্তু পার্লামেন্টের কোনো সদস্য নয়, কিন্তু পার্লামেন্টের যে কোনো সভায় তার বক্তৃতা দেওয়ার ক্ষমতা আছে, ভোট দেওয়ার কিন্তু ক্ষমতা নেই। দেখো, পার্লামেন্টে যে কোনো সভায় এ কিন্তু বক্তৃতা দিতে পারবে, ভোট দেওয়ার ক্ষমতা নেই। দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, দুটো কোশ্চেন আছে। ফার্স্ট ল অফিসার কে রয়েছে? অ্যাটর্নি জেনারেল। আর অ্যাটর্নি জেনারেল এর মধ্যে কোন এরকম কোন কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট? সেখানে কিন্তু তোমাকে বলতে হবে অ্যাটর্নি জেনারেল যদি থাকে অর্ডিনারি জেনারেলই হবে, কারণ অ্যাটর্নি জেনারেল পার্লামেন্টের কিন্তু কোনো মেম্বার নয়, বাট পার্লামেন্টের সভায় অংশ নিতে পারে, কিন্তু ভোট দেওয়ার ক্ষমতা নেই। ঠিক আছে? ওকে গাইস, ক্লাস কিরম লাগলো আজকে সবার? আচ্ছা, বাকিদের সবাই ভালো লেগেছে? ওকে, ঠিক আছে। সুতরাং এই ক্লাসটাকে এন্ড করছি। পিনাকি, ওকে, ঠিক আছে। তোমাদের এটা পাঠিয়ে দেবো, পিডিএফ পাঠিয়ে দেবো, গ্রুপে পাঠিয়ে দেবো। তো তোমরা এটাকে নোট ডাউন করবে, নোট ডাউন করে এরপরেও যদি আরো অনেক কিছু দেখো, আজকে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস বললাম, তো এগুলো থেকে যদি আরো কিছু থাকে আমাকে অবশ্যই মেসেজ করবে, ঠিক আছে? স্যার, 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 ও স্যার, স্টার্টিং ঠিক আছে, ঠিক আছে।